অনেক নেতৃবৃন্দকে ওইখান থেকে একেবারে ইয়ে করছে, কি বলে যে একবার ছো মেরে ধরছে, সবাইকে ছো মেরে ধরছে। তো যাই হোক, তারপরে আমি মনে করলাম না, কোনো দিক দিয়ে পিছন দিয়ে বা কোনো ফাঁক টাক থাকলে সেদিক দিয়ে আমি ঢুকবো, এই চিন্তা করে আমি ওখানে ঢোকার চেষ্টা করব বলে আমি অফিস থেকে একবারই ছাদের উপর দিয়ে পার হয়ে পাশে যে ব্যাংক আছে, পূবালী ব্যাংক, সেই পূবালী ব্যাংক দিয়ে পার হয়ে চট করে গাড়িতে উঠলাম। আমি পার্টি অফিসের সামনে তো একেবারে চারিদিকে গোয়েন্দা পুলিশ অবরুদ্ধ করে আছে ওই সময় থেকেই। তারপরে যাই হোক, গাড়িতে ওঠার সাথে ওরা আর বুঝতে পারিনি, আমি ওরই মধ্যেই চলে যাই। আমি লা মেরিডিয়ানের পিছনে বা নানা দিক থেকে চেষ্টা করছি যে ঢোকা যায় কীভাবে, কিন্তু চারিদিকেই দেখি একবার ব্যারিকেড। তো আমি মনে করলাম যে একটু ইয়ে করব, কি বলে যে চট করে মেইন গেটের সামনে দাঁড়িয়ে আমি দৌড়ে ভিতরে ঢুকব। তো এই মনে করে গাড়িটা যখন মেইন গেটের সামনে আসছে, তখন চারিদিক থেকে ডিবি দেখি দৌড়ে আসছে। তখন আমি ড্রাইভারকে বললাম যে ইয়ে তুমি দ্রুত চালাও। তো যাই হোক, দ্রুত চালিয়ে ইয়ের দিকে একটা বসুন্ধরায় এক বাসায় গিয়ে উঠলাম। মানে একবারই ধরপাকড় চলছে। মানে নির্বাহী কমিটির সদস্য তো সারা বাংলাদেশ থেকে লোক আসে, যারা নির্বাহী কমিটির মেম্বার, এবং যারা জেলার সভাপতি তারাও পদাধিকার বলেন মেম্বার, তারা আসছে। তো যাই হোক, আমি ইয়ে করে আমি মনে করলাম যে এখন ঢুকবো কী করে, আমাকে তখন ঢুকতে হবে। তো আমি ম্যাডামকে নানাভাবে ইয়ে করলাম। ম্যাডাম বলছে তুমি একেবারেই বের হবে না অফিস থেকে। কিন্তু আমার কৌতূহল মানে আমি চাপা দিতে পারিনি, যার কারণে বেরিয়ে এসেছি। যে আমি যদি এখন অ্যারেস্ট হয়ে যাই, তাহলে তো আমি পার্টির কাছে একটা বা ম্যাডামের কাছে তো আমি খুব ইয়ে হয়ে যাবো। উনি তো বারবার আমাকে ইনস্ট্রাকশন দিয়েছে যে কোনোভাবেই বের হওয়া যাবে না। আমার একটা তো নানা ধরনের একটা সন্দেহের মধ্যে পড়ে যাব, এবং আমার কাছে একটা নৈতিকভাবেই আমার ইয়ে মনে হচ্ছে। তো যাই হোক, আমি একেবারে চেষ্টা করলাম একেবারে ভোরে বেরোবো। আমাকে ঢাকা ইউনিভার্সিটির একজন অধ্যাপক তার গাড়িতে করে 4টার দিকে, তখনও আলো ফুটেনি, রওনা দিলাম। রওনা দিয়ে শুধু আমাদের পার্টি অফিসের ভিতরে যে পিয়ন থাকে, ওর নাম হলো আছে এখানে শামীমকে বললো তুই একটু ফাঁক করে রাখিস। আমার একটা ধারণা, মানে বহুদিন এরকম চোর পুলিশ খেলতে খেলতে আমার ধারণা যে পুলিশ কোন সময় ঘুমায়, ওই ভোরের দিকে ওদের একটা ওই টুলের মধ্যেই ওদের ঘুম আসে, 12টার পর থেকে ওরা একটা ঝিমোতে থাকে। বলছে এইটাই আমাকে ইয়ে নিতে হবে। তো যাই হোক, আমি করতে করতে দেখি যে তখনও পার্টি অফিসের সামনে যে বিজেপি পুলিশ টুলিশের যে ব্যারিকেড থাকে সে নামেনি, শুধু একটা গাড়ি দূরে দেখলাম, পোশাক পরা পুলিশরা কেবল নামছে। আমি ড্রাইভারটাকে বললাম যে তুমি এক কাজ করো। ড্রাইভার বলতে যে ওই শিক্ষক নিজেই চালাচ্ছিলেন, ডক্টর সাইফুল ওনার নাম। তো বললাম যে আপনি ইয়ের সামনে পার্টি অফিসের গেটের সামনে গাড়িটা চট করে থাম দেবেন, দিয়ে আপনি চট করে টান দেবেন, আর আমি দৌড়ে ভিতরে ঢুকবো। তো যাই হোক, করতেই ওইরকম আমি নেমেই দৌড়ে ঢুকেছি, আর উনিও গাড়ি নিয়ে চলে গেছেন। ঢোকার পর উইদিন 3 থেকে 4 মিনিটের মধ্যে প্রচুর পুলিশ, আর্ম ব্যাটালিয়ন পুলিশ, র্যাব ট্যাব এসে ঘিরে ফেললো, আর বারবার আমাদের পিয়নদেরকে ইয়ে করছে, মানে হুমকি দিচ্ছে যে ওনাকে বের হয়ে চলে যেতে বলেন, নাহলে কিন্তু আমরা পার্টি অফিসে রেড করবো। এই করতে করতে তারপরে আলো ফুটতে লাগলো। তখন কিছু আমি মিডিয়াকে ডাক দিলাম আর কি, ডাক দিয়ে ওদেরকে ভিতরে ঢুকতে দিলাম। এরপরে দেখি ওদের হুমকিটাই হলো। তো ওখানে আমি প্রেস কনফারেন্স করলাম যে আমি জীবনের আশঙ্কা বোধ করছি, এবং বাইরে থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকেরা আমাদের পিয়নদেরকে নানাভাবে ধমক দিচ্ছে যে আমাকে যেন বের করে দেওয়া হচ্ছে। আমাদের অফিস, দলের অফিস, আমি এখানে থাকবো, ঘুমাবো না বেরিয়ে যাব সেটা আমার সিদ্ধান্তের ব্যাপার, পুলিশের সিদ্ধান্ত না। তো আমি এই ব্যাপারে জাতিসংঘের মহাসচিবের হস্তক্ষেপ কামনা করছি, এবং বাংলাদেশে যত গণতান্ত্রিক রাষ্ট্রের অ্যাম্বাসি আছে তাদের আমি রাষ্ট্রদূতদের হস্তক্ষেপ কামনা করছি বলে ছেড়ে দিলাম। এরপরে দেখি একবারে সব নীরব হয়ে গেল। আমরা তো যারা অপোজিশন, আমরা যখন লড়াই করি তখন আমাদের মনে একটা কাজ করে যে আমরা ন্যায়সঙ্গত কাজ করছি। এই ন্যায়সঙ্গত কাজ করছি এই ভাবনাটাই একটা নৈতিক শক্তি তৈরি করে মনের মধ্যে, যার কারণে মানে অনেক ঝুঁকি নেয়। দেখা গেছে না, আমাদের অনেক ছেলে ক্রস ফায়ারের শিকার হয়েছে, কিন্তু সে একটা ঝুঁকিপূর্ণ কাজ সে পুলিশের ধার দিয়ে মিছিল নিয়ে গেছে,
তাকে ওখানে গ্রেপ্তার করেছে, বাড়ির সামনে ক্রস ফায়ার করেছে। এই যে জনির যে ঘটনা, আপনারা হয়তো অনেকের নাম শুনেছেন, খিলগাঁয়ে এই ধরনের ঘটনা হয়েছে। তো আমরা যখন অপোজিশনে থেকে গণতন্ত্রের জন্য বা দেশের স্বাধীনতার জন্য যখন কেউ লড়াই করে, তখন সেই শক্তিটা হচ্ছে একেবারে নৈতিক শক্তি, একটা ঐশ্বরিক শক্তি এসে ভর করে।